ওকে, সো আজকে আমাদের এই আপনাদের পেইড কোর্সের থার্ড ফ্রি লাইভ ক্লাস। তো আপনারা যখন প্রথম থেকে মানে থার্ড লাইভ ক্লাস আর কি। তো আপনারা যখন ফ্রি ক্লাস গুলো করেছিলেন আমার বা ছিলেন, আমি আপনাদেরকে এই কোর্সের যে প্ল্যানটা ছিল সেখানে আমি বলছিলাম যে ফার্স্টে আমাদের কিছু গ্রামাটিক্যাল ক্লাস করতে হবে। তো সেই জায়গাটা থেকে গতকাল আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম বা বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের কি কি শেখা দরকার বা কোন জিনিসগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখা দরকার। তো সে জায়গাটাতে আমরা আসবো, বাট তার আগে গ্রামার যদি আপনি ডেভেলপ করতে চান ভালোভাবে, ইভেন এটা ভোকাবুলারি বা যারা গ্রামার শিখতে চান না তাদের জন্য দরকার, কারণ এটা কম্পালসারি থিংস। এটা না জেনে কখনো অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় না বা প্রফেশনাল স্পিকিং করা যায় না বা ফ্রি হ্যান্ডে লেখা যায় না। তো আপনারা যারা প্রথম দিন থেকে ছিলেন, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদের একটা স্ট্রাকচারের কথা বলি যে যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। কথাটা একটু বুঝবেন। যে কোনো ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথমত একটা সাবজেক্টের দরকার। আফটার দ্য সাবজেক্ট, you know that we have to use, I mean in the place of subject we have to use noun or pronoun. সাবজেক্টের জায়গায় আমরা নাউন অথবা প্রোনাউন বসাই। সাবজেক্টের পরে আমরা ভার্ব ইউজ করি। ভার্বের পর এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গাটাতে আমাদের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস থাকে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, এটা আমি প্রতিটা ক্লাসের শুরুতেই দেখাই, আপনাদের স্মরণ করে দিই যে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা মেনটেন করে তৈরি করতে হয় এবং এগোতে হয়। এবং এই স্ট্রাকচারটার ভিতর কি কি আছে, কিভাবে সেন্টেন্সকে ঘোরানো যায় বা পরিবর্তন করা যায়, সেটা আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের এই ক্লাসটাতে আমি মেইনলি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই, এছাড়া আমি এটাও দেখিয়েছিলাম যে অ্যাডভার্বের ব্যবহার করে কিভাবে বড় সেন্টেন্স তৈরি করা যায় বা অবজেক্টটা কি, কমপ্লিমেন্টটা কি। বাট আজকে আমরা এই সেন্টেন্সটাকে আরো ডিপলি অ্যানালাইসিস করব, এই স্ট্রাকচারটাকে আরো ডিপলি অ্যানালাইসিস করব। অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারের ভিতরে এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, এই জিনিসগুলো কি, এটা ডিটেলসে বুঝতে হবে। তো আজকের এই ক্লাসটাতে আমি প্রোনাউন সম্পর্কে ডিটেলসে কথা বলবো আপনাদের সঙ্গে। আর নাউন নিয়ে কথা বলবো না, কারণ নাউন হচ্ছে একটা অ্যাডভান্স গ্রামাটিক্যাল টপিক। আমরা যখন অ্যাডভান্স গ্রামার করবো, রাইটিং যখন শিখবো, তখন এগুলো নিয়ে কথা বলবো। বাট প্রোনাউন ইজ ম্যান্ডেটরি টু লার্ন, কারণ যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা অনেক সময় শুরুটা ঠিকভাবে করতে পারি না। এবং প্রোনাউন বলতে আমরা শুধুমাত্র আই, উই, ইউ, হি, সি, দে এগুলোকেই চিনি, বাট এগুলো না। প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে, এবং এগুলো জানতে হবে। যারা গ্রামার শিখতে চান না, শুধু স্পোকেনটাই ডেভেলপ করতে চান, শুধু স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চান, তাদেরও এই জিনিসটা শেখা দরকার। কারণ এইটা শেখার মাধ্যমে, পার্ট অফ স্পিচকে ভালোভাবে জানার মাধ্যমেই মেইনলি ভোকাবুলারিটা ডেভেলপ করা যায়। আর ভোকাবুলারিটা যদি সঠিক পার্ট অফ স্পিচ মেনটেন করে ডেভেলপ করতে না পারেন, তাহলে ইংলিশ আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন না। তো এইটা আপনাদেরকে একটু করতে হবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলছি, এটা একটু গ্রামেটিক্যাল ক্লাস। একটু কঠিন লাগতে পারে, একটু হার্ড মনে হতে পারে, কারণ সব ক্লাস তো আর ইজি হয় না, সব ক্লাস সমান হবে না। তারপরেও আমি আমার জায়গা থেকে যতটা পারি ডিটেলসে বা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। লাস্ট পর্যন্ত থাকবেন, দেখবেন অনেক কিছু নিয়ে যেতে পারবেন আপনারা এখানে। তারপরে আপনাদের যা যা করা লাগবে সেটা আমি লাস্টে আপনাদেরকে বলবো। তো প্রথমত একটু বোঝার চেষ্টা করেন, আমাদের এই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানার জন্য। তো পার্ট অফ স্পিচের ভিতর ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে নাউন। নাউন মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই আমরা নাউন বলি। অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি সেটাই নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন ইন দ্য সেন্টেন্সেস। এরপর দেখেন নাউন কোথায় বসে, আমার এটা বুঝতে হবে একটা সেন্টেন্সে নাউনের অবস্থানটা কোথায়। সাবজেক্টের স্থানে। সাবজেক্ট মানে কি, একটা সেন্টেন্সের শুরুতে। সাবজেক্ট মানে কি, একটা সেন্টেন্সের শুরুতে অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে আমার কিন্তু মূলত নাউনটা বসে থাকে। কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা আমার ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেই জায়গাটাতে মোস্ট অফ দ্য টাইম আমাদের নাউন ব্যবহৃত হয়ে থাকে। এই নাউন এর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এবং এই নাউন গুলোর সঙ্গে ভার্বের একটা কানেকশন থাকে, সেগুলো আমরা অ্যাডভান্স গ্রামারে শিখবো।
বাট আমাদের আপাতত এতটুকুই জানতে হবে নাউন মিনস এনি কাইন্ডস অফ নেম, যে কোনো নামকে নাউন বলে, এবং এর পজিশন বা এর অবস্থান একটা সেন্টেন্সের কোথায়, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। অর্থাৎ এটা কোন নাম, সেটা যে কোনো নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, কোনো ঘটনার নাম, কোনো গুণের নাম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন ইন দ্য সেন্টেন্সেস। এরপর দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন খুব মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে নাউনের পরেই আমরা ভার্ব বসাই। বাট এই যে নাউন, কোনো কিছু নামকে আমরা নাউন বলছি, এই নাউনের জায়গায় আমার আরেকটা পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। তো আজকে আমরা এই প্রোনাউনটাকে ডিটেলসে দেখবো। এই কারণ আমাদের সাবজেক্ট ইউজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে প্রোনাউনের ব্যবহারই হয়ে থাকে। তো দেখেন এটা কি, খুব ভালোভাবে বোঝেন প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি, একটু ডিটেলসে বুঝবেন। আমি এটাকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব সহজে বুঝতে পারবেন। এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি কি বুঝতে পারবেন জানেন? তাহলে আপনি অ্যাক্টিভ প্যাসিভ ভালোভাবে করতে পারবেন। এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে ন্যারেশন খুব ভালোভাবে সলভ করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে, বাট এই যে যেগুলো আমি দেখাচ্ছি এখন বা যেটা দেখাচ্ছি, এগুলো খুবই বেসিক, খুবই কম্পালসারি। এগুলো না শিখলে কখনোই ইংলিশে ভালো করা যায় না, বা এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নেওয়া যায় না। তো একটু কঠিন হলেও, একটু হার্ড হলেও বোঝার চেষ্টা করেন, আমি যতটা সহজে পারা যায় আপনাদের বুঝাবো। দেখেন, এখানে কি বলছে যে দ্য ওয়ার্ড হুইচ ইউ ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? যে শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলে থাকি। যেমন করিম ইজ আ গুড বয়, করিম একটা ভালো ছেলে। এখানে যদি এই করিম সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়, তখন আবার আমি যদি বলি যে করিম প্রতিদিন স্কুলে যায়, তাহলে করিম গোস টু স্কুল এভরিডে। আবার যদি বলি করিম দশম শ্রেণীতে পড়ে, করিম রিডস ইন ক্লাস 10। এই প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে করিম না বলে জাস্ট একদম ফার্স্টেই করিম রেখে বাকি জায়গাগুলোতে করিমের পরিবর্তে যখন হি এর ব্যবহার করছে, তখন সেটাকেই আমরা মূলত প্রোনাউন বলছি বা প্রোনাউন বলা হচ্ছে। অর্থাৎ এটা ব্যবহার করলে কি হয়, বা এই প্রোনাউনের ব্যবহারটা মূলত কেন হয়, যে কোনো ব্যক্তি বা বস্তুর নামের ব্যবহার, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক ধরনের রিডান্ডেন্সির কাজ করে। ইংলিশে রিডান্ডেন্সির ব্যবহার হয় না, রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। বাংলায় আমরা অনেক সময় এইভাবে কথা বলি, ভেবে দেখেন। আহ যেমন মনে করেন, সে নাচতে নাচতে স্কুলে যায়, হি গোজ টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। বা তারা গান গাইতে গাইতে ভাত খায়, দে ইট রাইস সিঙ্গিং সিঙ্গিং। এই যে সে নাচতে নাচতে যায়, গাইতে গাইতে খায়, এই ধরনের কথা আমরা ইংলিশে অনেকেই অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ভাবে আমরা কি করি, আমরা বলে থাকি। কিন্তু দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, যদি আমরা বাংলায় এগুলো বলি, আমি যদি ইংলিশে এই ধরনের সেন্টেন্স গুলোকে কনভার্ট করি, ফর এক্সাম্পল আমি যদি ইংলিশে আপনাকে এই কথাটাকে ট্রান্সলেট করতে বলি যে সে নাচতে নাচতে স্কুলে যায়, আপনি কি বলবেন যে হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং? এরকম হয় না, পরপর দুটো নাউনের ব্যবহার ইংলিশে হয় না। তো এই জায়গাটাতে আপনি যদি বলেন যে হি গোস টু স্কুল ড্যান্সিং, অর্থাৎ একটা, বাংলায় দুটো হলেও ইংলিশে যখন আপনি ট্রান্সলেট করবেন, আপনার একবারই সেটাকে উচ্চারণ করতে হবে, দুইবার পড়লে বা দুইবার বললে হবে না। এই হচ্ছে আপনার মেইন বিষয়। কথাটা এবার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক প্রতিটা সেন্টেন্সে সেম সাবজেক্ট ব্যবহার করা শুরুতে, বা একটা নামের ব্যবহার করা, নাউনের ব্যবহার করা, এটাও ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার জন্য আমার মূলত নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করতে হয়। আর একটা সেন্টেন্সে প্রোনাউনের ব্যবহার করলে সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে, সুন্দর দেখায়। তো এই প্রোনাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, আমি আবারও বলছি এটা গ্রামাটিক্যাল ক্লাস, বাট আপনাদের মানে ইজিলি নিতে হবে। এই বিষয়গুলো ইজিলি নিতে হবে মানে কি, নোট করার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করতে হবে ফাইলটা, তারও কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি যে কথাগুলো গুলো বলি সেগুলো জাস্ট একটু শুনে যান, একটু বিষয়গুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হন, পরিচিত হন। আমার যে মুখস্থ করতে হবে, একদম দরকার নোট করতে হবে এরকম কিছু না, জাস্ট একটু জেনে যান, অজানা জিনিস জেনে যান, জানলেই আমার এটা উপকার হবে, আর কোনো কিছু করতে হবে না। অর্থাৎ ব্রেনে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, ইজিলি বিষয়গুলোকে নিতে হবে, দেখবেন তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন বিষয়টা।
এই প্রোনাউনের আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলো আমাদেরকে একটু দেখতে হবে। খেয়াল করেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে 9টা আছে, এই লাস্টের যেটা এটা হচ্ছে আহ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে বের হয়, এই জন্য এটাকে আর কি ওইভাবে কাউন্ট করা হয় না। মেইনলি প্রোনাউন গুলো দেখেন: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে প্রোনাউন গুলো দেখছেন, এই প্রোনাউন গুলোর ক্লাসিফিকেশন জানতে হবে এবং এদের উদাহরণ আমার জানতে হবে। তাই বলে এদেরকে যে একদম মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এরকম না। একটু বোঝেন, আমি জাস্ট আমি যেভাবে বলছি, যা যা পড়াচ্ছি শুধু একটু দেখতে থাকেন, কিছু না বুঝলেও দেখেন। লাস্টে আমি আপনাদেরকে বলে দিব যে আপনাদের মূলত এই জায়গাটা থেকে কি করতে হবে। দেখেন, পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। The personal pronouns are pronouns that refer to a certain person, things or group. I, we, you, he, she, they are the personal pronoun. অর্থাৎ কোন একটা ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করা হলে তাকেই আমরা মূলত পার্সোনাল প্রোনাউন বলি। সো এগেইন, পার্সোনাল প্রোনাউন আর 2 টাইপ। এই পার্সোনাল প্রোনাউনটা আবার 2 প্রকার। নাম্বার 1 সাবজেক্টিভ এন্ড নাম্বার 2 অবজেক্টিভ। পার্সোনাল প্রোনাউন কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? যে প্রোনাউনটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে তাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। যে সেন্টেন্স, যে প্রোনাউনটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে, আর যে সেন্টেন্সটা, যে প্রোনাউনটা আমার অবজেক্টের স্থানে বসে ভার্বের পরে, তাকে আমরা মূলত অবজেক্টিভ প্রোনাউন বলে থাকি। যেমন বোঝার ট্রাই করেন, আমাদের এখানে কিছু সেন্টেন্স আছে, যেমন আই লাভ ব্যানানা, আমি কলা পছন্দ করি, এই শুরুতে আছে, এটা সাবজেক্টিভ। হি অ্যান্ড আই হ্যাড আ ডিল, এই হি অ্যান্ড আই এরা সাবজেক্টিভ প্রোনাউন। দে শুড গো ফর স্টাডি ট্যুর, তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত, স্টাডি ট্যুরে যাওয়া উচিত। তাহলে এই জায়গাটাতেও দে শুড গো ফর স্টাডি ট্যুর, এই জায়গাটাতেও দে সাবজেক্টের স্থান আছে, মানে তারা, সেটাও সাবজেক্টিভ প্রোনাউন। আবার অবজেক্টিভ প্রোনাউনটা কি? যদি আমার ভার্বের পরে কোনো প্রোনাউন বসে, যেমন এই মি, আস, হিম, হার, দেম, ইট, এগুলো অবজেক্টিভ প্রোনাউন। ইট এর সাবজেক্টিভ ফর্মও ইট, অবজেক্টিভ ফর্মও ইট। যেমন রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কোন একটা মেয়েকে ইন্ডিকেট করা হচ্ছে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদের সতর্ক করা উচিত, তাহলে শুড ওয়ার্ন দেম। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। তাহলে দে মানে তারা, দেম মানেও তারা। যদি দেখি সাবজেক্টে বসতেছে, শুরুতে বসতেছে, তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত, দে শুড গো ফর স্টাডি ট্যুর, তাহলে আমার দে হবে যদি সাবজেক্টে থাকে, তারা অর্থে। আর যদি অবজেক্টে বসে, ভার্বের পরে বসে, তাহলে দেম হবে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। প্লিজ টেক ইট সিরিয়াসলি, এটা সিরিয়াসলি নাও। সো আমার এই বিষয়গুলো এই জায়গাটাতে ভালোভাবে একটু বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, আপনি যখন ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করবেন, সেখানে আপনার অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট থাকবে। তো সেই সাবজেক্ট বা অবজেক্ট যখন থাকে, সেই জায়গাটাতে আমার নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার হয়। এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, এগুলো আইডেন্টিফাই করতে হয়। এছাড়া আমাদের আরো কিছু ফর্ম আছে, যেমন এইখানে একটা টেবিল আছে, এটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন, সাবজেক্ট আর অবজেক্ট, যেমন আই মি, ইউ ইউ, মানে ইউ সাবজেক্টেও ইউ থাকে, অবজেক্টেও ইউ থাকে। হি হিম, শি হার, উই আস, দে দেম, হ্যাঁ, হু হুম, এগুলো হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম। এরপর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? পজেস করা বোঝায়, কারো অধিকারে থাকা, কারো মালিকানায় থাকা বোঝায়। এইগুলোকে আমরা অনেকে প্রোনাউন বলি, যেমন মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ইওর, হুজ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে কি জানেন? যে ওয়ার্ড অন্য কোনো নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, অন্য কোনো নাউনের পূর্বে বসে। অর্থাৎ এই এই শব্দগুলো যদি থাকে, তারপরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন থাকে।
এই জন্য এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। ইট ইজ হার ক্যাট, এটা তার বিড়াল। এই যে মাই কার, হার ক্যাট, এই মাই, আওয়ার, ইওর, হার, দেয়ার এর পরে অবশ্যই অবশ্যই একটা একটা নাউন থাকে। তো যদি এই ওয়ার্ড গুলোর পরে নাউন থাকে তাহলে এই ওয়ার্ড গুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের ডেফিনেশন কি এটা আমাকে বুঝতে হবে। প্রোনাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যারা নাউনের পরিবর্তে বসে। এখন নাউন কোথায় বসে? নাউন একটা সেন্টেন্সের শুরুতে বসে একদম সাবজেক্টের স্থানে। নাউন একটা সেন্টেন্সের শুরুতে বসে একদম সাবজেক্টের স্থানে, অথবা আমার ভার্বের পরে অবজেক্টের স্থানে নাউন বসে থাকে। সেই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকে আমরা প্রোনাউন বলি। তার মানে প্রোনাউনও একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসে। কিন্তু যদি অন্য একটা ওয়ার্ডকে কোনো ওয়ার্ড মডিফাই করে মাঝামাঝি কোনো পজিশনে বসে, সেটা তো নাউন প্রোনাউন হবে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট এখানে দেখেন পজিটিভ প্রোনাউন লেখা আছে, অর্থাৎ প্রোনাউন যদি হয় সেটা কাউকে মডিফাই করে না। যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস, ইয়োর্স। এরপর আছে আরেকটা দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো আমি সব বুঝাই দিচ্ছি, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে লিখে লিখে বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন। এরপর আছে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। আয়না বা মিরর আছে না, সো আয়নার দিক তাকালে যেমন নিজের ছবিটা দেখা যায়, তেমনি ভাবে এই প্রোনাউনের ব্যবহার করলে সে কথাটা নিজের দিকে ফিরে আসে। যেমন আমরা বলি না, এখন আমি আমার সম্পর্কে কিছু বলবো, নাও আই উইল টেল সামথিং অ্যাবাউট মাইসেলফ। সো এই যে আই মাইসেলফ, আই উইল টেল সামথিং অ্যাবাউট মাইসেলফ, আই মাইসেলফ। আমি যদি বলি সে আত্মহত্যা করেছিল, অর্থাৎ সে নিজেকে নিজে মেরে ফেলেছিল, নিজে নিজেকে হত্যা করেছিল, তাহলে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। হ্যাঁ, সেরকম ইয়োর সেলফ, হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এগুলো হচ্ছে সবই এগুলো হচ্ছে সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখেন এখানে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরেকটা কথা আমি একটু আপনাদের বলে রাখি, আমাদের এই যে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো এখানে দেখছেন, যে ডেমনস্ট্রেটিভ, পার্সোনাল, ইন্ট্রোগেটিভ, ইনডিফিনিট, পজিটিভ, রেসিপ্রোকাল, রিলেটিভ, রিফ্লেক্সিভ, ইন্টেন্সিভ, এর ভিতর থেকে অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। এবং এটা এদের যে এক্সাম্পল সেগুলোও সেম। বাট আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ? সেন্টেন্সে ওয়ার্ড গুলোর অবস্থান কোথায় এটার উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করতে হয়। যেমন দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ডেমনস্ট্রেট করে, মানে কি নির্দেশক বলা হয়, এগুলোকে নির্দেশ করে, এ এন্ড দি আর্টিকেল যেমন ওইটাই। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে। কথাটা দেখছেন? এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্বল থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্বল থাকে তখন প্রোনাউন বলছে। যেমন দেখেন দিস, দ্যাট, দোজ, দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন শুড আই ব্রিং দোজ, আমার কি এগুলো আনা উচিত? এই দোজ শব্দটা সেন্টেন্সের শেষে বসছে, কিন্তু এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখেন এটা একটা প্রোনাউন। প্রোনাউন সেন্টেন্সের শুরুতে থাকে বা ভার্বের পরে শেষে থাকে, কিন্তু মাঝামাঝি অবস্থানে কখনো থাকে না। দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট দ্য রুম, এই দিস শব্দটা একটা প্রোনাউন, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর ভার্ব আছে, ইজ আছে, তো দিসটা কার স্থানে আছে? সাবজেক্টের স্থানে। দোজ আর বিউটিফুল, এগুলো সুন্দর, তো এই দোজ এর পরে ভার্ব আছে, আর আছে, তার মানে এটা প্রোনাউন। কিন্তু দেখেন এই ওয়ার্ড গুলো আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বলি, বুঝাই বলি। মনে করেন আহ আমি যদি বলি আই হ্যাভ আ পেন, কথাটা বোঝেন? এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা কলম আছে। এই আইটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম। আবার আমি যদি বলি শি গেভ মি আ পেন, এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। এই মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, আমাকে। আবার আমি যদি বলি ইজ মাই দিস ইজ মাই পেন, এর বাংলা অর্থ হচ্ছে এটি আমার কলম। এইখানে দেখেন এই যে মাইটা, এই মাইটা কোনো প্রোনাউন না। প্রোনাউন যদি হয় সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্টের স্থানে, তারপরে ভার্ব থাকে। আর সেন্টেন্সের শেষে অবজেক্টের স্থানে থাকে, তারপরে ফুল স্টপ থাকে।
কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। তো এই যে মাইটা, এই মাইটা কোনো প্রোনাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এই আরেকটা নাউনকে মডিফাই করে, তো যে ওয়ার্ড অন্য একটা নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি, দিস পেন ইজ মাইন, আমার কথাটা বোঝেন, দিস পেন ইজ মাইন, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? এই কলমটি আমার, এটি আমার কলম, এটি আমার ছাড়া আর কারো নয়। একটু জোর করে বলা বোঝায়, ডাবল পজেস করে। অর্থাৎ এই যে মাইন যে কথাটা, এইটা কিন্তু প্রোনাউন, এইটাকে মূলত বলা হয় পজিটিভ প্রোনাউন। বাট এই যে মাই, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, এটা অন্য আরেকটা ওয়ার্ডের পূর্বে বসছে, অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করছে কথা বলতে। বাট এই মাইনের পরে কিন্তু ডিরেক্টলি ফুল স্টপ, এটা কাউকে মডিফাই করছে না, অন্য কোনো ওয়ার্ডের পূর্বে বসছে না। আবার দেখেন, এই জায়গাটাই আমার মূলত বুঝতে হবে, আমার পজিটিভ প্রোনাউনও আছে, অ্যাডজেক্টিভও আছে। বাট প্রোনাউন বুঝবো কিভাবে? যদি দেখি সেটা যদি সাবজেক্টের স্থানে থাকে তাহলে তারপরে ভার্ব বলবে, অবজেক্টের স্থানে থাকলে ফুল স্টপ বলবে। অর্থাৎ প্রোনাউন শুরুতে বা শেষে থাকে, প্রোনাউন অন্য কাউকে নিয়ে কাজ করে না, অন্য কাউকে মডিফাই করে না। বাট অ্যাডজেক্টিভ অন্য আরেকটা নাউনকে সাথে নিয়ে কাজ করে, অন্য আরেকটা নাউনের জন্য বসে থাকে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। যেমন দেখেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এই যে দিসটা, এটা সাবজেক্টের স্থানে আছে, এরপর ইজ আছে, ভার্ব আছে। তার মানে এই দিসটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু দেখেন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এইখানে মেইন সাবজেক্ট কিন্তু এই পেন, এটা হচ্ছে হেডওয়ার্ড। এই পেনকে মডিফাই করছে দিস শব্দটা, কলম, এই কলম। অর্থাৎ এই দিসটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করছে। তো অন্য আরেকটা নাউনকে যদি এই দিস, দ্যাট, দোজ, দিস এগুলো মডিফাই করে, তাহলে এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই দিসটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, কারণ এরপর একটা নাউন আছে। বাট এই উপরের দিসটা একটা প্রোনাউন। এটাকে কি বললাম জানো আমি, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আমার ভার্ব আছে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আমি আরেকটু সামনে এগোই, তাহলে বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। খুব ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এখানে দেখেন আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চেন। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ ইয়োর ফ্রেন্ড, কে তোমার বন্ধু, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর যদি দেখেন আরেকটা নাউন আছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ, সেটাকে বলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে সেটা প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। অথবা লাস্টে থাকলে যদি ফুল স্টপ থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। অর্থাৎ আমি যদি এখানে এরকম একটা সেন্টেন্স লিখি, কথাটা বোঝেন, হুইচ ইজ ইয়োর বুক, এই বাংলা অর্থ হচ্ছে কোনটি তোমার বই। আরেকটা সেন্টেন্স আমি এইভাবে লিখি, হুইচ বুক ইজ ইয়োর্স। দেখেন, হুইচ ইজ ইয়োর বুক, কোনটি তোমার বই, এই হুইচ এর পরে ভার্ব আছে, অর্থাৎ ইজ আছে। তো আমার এটা, এটা হচ্ছে, এই হুইচটা সাবজেক্টের জায়গা দখল করছে, তো এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার, এই পরের যে হুইচটা, এটা কিন্তু বুককে বা এই বইটাকে মডিফাই করতেছে। তার মানে এই পরের এই হুইচটা হচ্ছে আমার মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। হুইচ ইজ ইয়োর বুক, এই ইয়োরটা বুককে মডিফাই করতেছে। তো এই ইয়োরটা হচ্ছে আমার মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এই যে ইয়োরটা, এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, এই ইয়োর্স কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না। এই ইয়োর্স এর পরে কিন্তু ডিরেক্টলি আমাদের কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এই ইয়োর্সটা হচ্ছে আমার পজিটিভ প্রোনাউন, এটা কিন্তু পজিটিভ প্রোনাউন। তো এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো খুবই জরুরি ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য বা এক্সপার্ট হওয়ার জন্য। কোন জিনিসগুলো দেখেন, এই উপরের দিকটা এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, বাট এই নিচের দিকটা এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, যদি এই ওয়ার্ড গুলো দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইস, হোয়াট, হুজ, এগুলো যদি অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, অন্য আরেকটা নাউনের জন্য বসে, তাহলে সেটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। আবার এই ওয়ার্ড গুলো যদি দেখেন সাবজেক্টের স্থানে আছে, কাউকে মডিফাই করতেছে না, এরপরেই ভার, তাহলে সেটা প্রোনাউন। বা অবজেক্টেও যদি থাকে, অন্য কাউকে যদি মডিফাই না করে, অন্য কোনো নাউনের জন্য যদি না বসে, একা একা যদি বসে, তাহলে সেটা আমার প্রোনাউন।
তাহলে দেখেন দিস ইজ মাই পেন, এই মাইটা অ্যাডজেক্টিভ, পেনকে মডিফাই করে, বাট দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। হ্যাঁ, তাহলে এই মাইনটা হচ্ছে প্রোনাউন, এটাকে বলে পজিটিভ প্রোনাউন। আমরা যদি এইগুলো ভালোভাবে না জানি, যখন প্র্যাকটিক্যাল প্যাসেজ রিড আউট করবো, বিভিন্ন প্যাসেজ বিভিন্ন নিউজ পেপার এই ধরনের মাইন, ইয়োর্স এই ধরনের ওয়ার্ড থাকবে, তো এগুলো সঠিক ব্যবহার না জানলে আপনি এই ওয়ার্ড গুলো বা এই ধরনের সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল মিনিং বা অনুবাদ করতে পারবেন না। তাহলে দেখেন হুইচ ইজ ইয়োর বুক, এই হুইচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, বাট হুইচ বুক ইজ ইয়োর্স, এই হুইচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইয়োর বুক, ইয়োর শব্দটা হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ বইকে মডিফাই করতেছে, বাট হুইচ বুক ইজ ইয়োর্স, ইয়োর্স শব্দটা হচ্ছে আমাদের, ইয়োর্স শব্দটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন, কারণ ওটা কাউকে মডিফাই করতেছে না, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে কি বললাম, আমার ডেমনস্ট্রেটিভ, পজিটিভ এবং ইন্ট্রোগেটিভ প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এক্সাম্পলও সেম। বুঝবো কিভাবে, যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ড বা এই দিস দ্যাট দোজ দিস এই যে ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে এবং এরপরে যদি ভার্ব থাকে, হ্যাঁ, অন্য কোনো ওয়ার্ডকে যদি এরা মডিফাই না করে বা অবজেক্টেও যদি থাকে, এরপরে জিজ্ঞাসা চিহ্ন বা ফুল স্টপ বলবে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করবে না, তাহলে এগুলো প্রোনাউন। বাট যদি দেখি এই দিস দ্যাট দোজ দিস হু হুইস হোয়াট হুজ ইয়োর আওয়ার দেয়ার এই ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউনের জন্য বসতেছে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, অন্য আরেকটা নাউনকে ইন্ডিকেট করতেছে, তাহলে এই ওয়ার্ড গুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অন্য একটা নাউনের জন্য বসে, বাট প্রোনাউন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে বা শেষে অবজেক্টের স্থানে বসে, নাউনের জায়গা দখল করে। প্রোনাউন অন্য কাউকে মডিফাই করে না। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন? আমি জানি না, আমি তো বক বক করতেছি, আপনার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা আগে এগুলো পড়েছিলাম, এখন মনে পড়ে। হ্যাঁ, এর থেকে ভালোভাবে এই ধরনের গ্রামার গুলো বোঝানো যায় না, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি সবার জন্যই, মনোযোগ দিয়ে দেখেন, আমি আরো সুন্দরভাবে এগুলো দেখাচ্ছি, এগুলো খুবই দরকার। আচ্ছা, এরপর দেখেন রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি? বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়। রিলেটিভ প্রোনাউন আর ইউজড টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্স। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, ওয়্যার আর দ্য রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এই ইন্ট্রোগেটিভ প্রোনাউনের যে উদাহরণ, যে এক্সাম্পল, আর এই রিলেটিভ প্রোনাউনের উদাহরণ বা এক্সাম্পল হলো সেম। কি বললাম, ইন্ট্রোগেটিভ এবং রিলেটিভ, এই যে দুটো প্রোনাউন, এদের এক্সাম্পল বা উদাহরণ একেবারে বা একদমই কি একই বা সেম। পার্থক্যটা কি, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কোশ্চেন তৈরি করে, সেন্টেন্সের শুরুতে থাকে। যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন যদি হয়, হুইচ মানে কি কোনটি, হু মানে কি কে, হুম মানে কি কাকে, হুজ মানে কি কার, হোয়ার মানে কি কোথায়, আমরা এগুলো জানি কিন্তু। বাট সেম ওয়ার্ড গুলো, একই শব্দগুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থটা কয়ের জায়গায় জ হয়। মানে এই হুইচ মানে হয় যেটি, হু মানে হয় যে, হুম মানে হয় যাকে, হুজ মানে হয় যার, হয়ার মানে হয় যেথায় বা যেখানে। অর্থাৎ এইগুলো কি করে, এই ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে বসে কোশ্চেন তৈরি না করে দুইটা আলাদা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজের ভিতর সংযোগ স্থাপন করে, দুইটা আলাদা ক্লজ, ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্ট করে। কানেক্ট করে মানে কি করে, রিলেট করে। দ্য ম্যান হু ইজ ওয়ারিং ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, এই মানুষটা যে কালো সানগ্লাস পরে আছে সে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, ওয়ার আই লিভ ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। অর্থাৎ দিস ইজ দ্য প্লেস, এটা একটা ক্লজ। আই লিভ ফর 2 ইয়ার্স, এটা আলাদা আরেকটা ক্লজ। ক্লজ মানে কি, আলাদা একটা সাবজেক্ট এবং ভার্ব থাকে, এই দুইটা আলাদা ক্লজকে ওয়ার দ্বারা কানেক্ট করা হচ্ছে, সেই ওয়ার শব্দটা এই জায়গাটাতে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্য শার্টস দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট, এই শার্টস যেটা আমি গতকাল কিনেছিলাম সুন্দর ছিল। তো এই হু, হুইচ, হুম, হুজ, হোয়ার, হোয়াট, দ্যাট এগুলো সবই হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, তখন এর অ্যান্সারটা কয়ের জায়গায় জ হয়। মানে কি বললাম, দ্যাট মানে যেটা,
হ্যাঁ, ওটা না, যেটা, হুইস মানে যেটি, হু মানে যে, হুম মানে যাকে, হুজ মানে যার, হয়ার মানে যেখানে, এরকম ধরনের একটা মিনিং আমার এই ওয়ার্ড গুলো দিয়ে থাকে। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, এরা কি করে, আলাদা দুইটা সেন্টেন্স, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, যে প্রোনাউনটা রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে কি, প্রতিফলিত হয়। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। when the subject itself comes again as an object, reflexive pronouns are used. They end with self or selves. Himself, myself, herself, themselves are the example of reflexive pronoun. অর্থাৎ এগুলো কি করে, নিজের দিকে ফিরে আসে। যে সাবজেক্ট সেই অবজেক্ট হয়। যেমন হি কিল্ড হিমসেলফ মানে কি, সে তাকে হত্যা করেছিল। কাকে? সে নিজেকে নিজে হত্যা করেছিল, নিজেকে নিজে মেরে ফেলেছিল, মানে কি, সে আত্মহত্যা করেছিল। দে হার্ট দেমসেলভস হোয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার, তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, তারা নিজেদেরকে নিজেরা হার্ট করেছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। আই টোল্ড মাইসেলফ, আমি আমাকে বলেছিলাম, অর্থাৎ নিজের সঙ্গে নিজে, নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় নষ্ট করে না। অর্থাৎ আমরা নিজের সঙ্গে নিজে কথা বলি না, আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম। এরপর আছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এই জিনিসটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক আর ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। অর্থাৎ এই যে প্রোনাউনটা দেখছেন, এই প্রোনাউনটা মূলত রিফ্লেক্সিভ প্রোনাউনের ভিতর থেকে, পেটের ভিতর থেকে বের হয়। রিফ্লেক্সিভ মানে কি, রিফ্লেক্ট করে। এই যে প্রোনাউন গুলো আপনারা দেখছেন, এগুলো বসে কোথায়, একটা সাবজেক্ট দেন ভার্ব, তারপর এই প্রোনাউন গুলো বসছে, এই যে হিমসেলফ, দেমসেলফ, মাইসেলফ। হ্যাঁ, বাট এই ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউনের, এক্সাম্পল গুলো ওই সেম এক্সাম্পল, বাট ডিফারেন্টটা কি জানেন? ডিফারেন্টটা হচ্ছে এদের অবস্থান। অর্থাৎ এরা সাবজেক্টের পরেই বসে। আমরা জানি ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকে, বাট এই প্রোনাউন গুলো সাবজেক্টের পরেই বসে এবং এদের সেন্স বা মিনিংটা একটু ভিন্ন। এটা কি করে, বেশি জোর প্রয়োগ করে। ইন্টেন্সিভ, ইমপ্যাথিক মানে কি, তীব্রভাবে বলা, জোরালো ভাবে বলা। মানে দেখেন, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, সেন্টেন্সটা কেমন একটু খেয়াল করেন। এর বাংলা অর্থ হচ্ছে আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। অর্থাৎ এই সেন্টেন্স গুলো বা এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে ভালোভাবে, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। সেটা কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, এখন পরীক্ষা বা এক্সামের রেজাল্ট বের হবে। এখন রেজাল্ট এখনো ঘোষণা হয়ে পারেনি। ঘোষণা না হওয়ার আগেই আপনি এইভাবে কথা বলছেন যে আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আর কেউ হয়নি। অথচ আপনি নিজেও জানেন না আপনি ফার্স্ট হয়েছেন কিনা, বাট আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন। মনে করেন একটা, কিসের কথা বলবো, মনে করেন একটা বিয়ের আয়োজন করেছেন আপনারা, আপনার কোনো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে। সেই বিয়েতে নিজেরাই খাওয়া দাওয়া করে বিয়ে কমপ্লিট করে ফেলছেন, আপনার আশেপাশে কোনো রিলেটিভদের নিমন্ত্রণ করেননি। তো কেউ আপনাদেরকে মনে মনে গালিগালাজ করছে যে তারা নিজেরাই নিজেদের কাজ সম্পন্ন করে ফেলছে, আমাদের ডাকার প্রয়োজন হয়নি, আমাদের ডাকা লাগেনি। যে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তো এইগুলোকে মূলত বলা হয় কি, এগুলোকে বলা হয় এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না রাখলে, এই বিষয়গুলো ভালোভাবে না জানলে, সত্যি কথাটা হচ্ছে আমরা ইংলিশে ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো না। বিভিন্ন জায়গায় সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করব। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, একটু ভালোভাবে নেওয়ার বা বোঝার চেষ্টা করবেন। সেটা কি, সেটা হচ্ছে
আপনি যদি এই ধরনের কোনো স্ট্রাকচার, এই ধরনের কোনো সেন্টেন্স একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর দেখেন, আপনি যদি না বোঝেন এই জিনিসটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এর মিনিংটা বা থট বা সেন্সটা এরকম হয়, আপনি কি ওই সেন্টেন্সটার অ্যাকচুয়াল সেন্স বা অর্থ বুঝতে পারবেন? পারবেন না। এটা আমার সঙ্গে হয়েছিল, আমি এটা বুঝতাম না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার এক ম্যাম ইংলিশে লেকচার দিত অলওয়েজ। তো তিনি এইভাবে কথা বলতো, I myself done did the work, আমি নিজেই আমার কাজ করেছি। এখন আমি ভাবতাম কি এটা কোন ধরনের স্ট্রাকচার? আমরা জানি সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব বসে, হি হিমসেলফ, দে দেমসেলফ, এটা কোন ধরনের স্ট্রাকচার? সাবজেক্টের পরেই তো ভার্ব বসে, মাইসেলফ হিমসেলফ এগুলো এখানে বসবে কেন? আমার তো সাবজেক্টের পরে ভার্ব যদি না বসে, আমার কিছু অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু এই ওয়ার্ড গুলো তো বসে না। অ্যাডভার্ব মানে কি? যেমন আই ইউজুয়ালি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, হি জেনারেলি মেক্স মানি। সো এই যে মানে ইউজুয়ালি, জেনারেলি, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্ব আমার বসতে পারে সাবজেক্টের পরে, তারপরে কি ভার্ব বসে, অথবা মেইনলি যে কোনো ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। কিন্তু এই ধরনের প্রোনাউন সাবজেক্টের পরেই বসে, এটা একটা আনকরা বা আনকমন একটা স্ট্রাকচার বা সেন্টেন্সের ফাংশন লাগে মনে হয়। কিন্তু পরে আমি অ্যানালাইসিস করে দেখছিলাম যে না, এটা একটা গ্রামেটিক্যাল টপিক, এটা প্রোনাউন, এবং এটাকে বলে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। তো এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট না রাখেন, ভালোভাবে না বোঝেন, যখন একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতরে এগুলো দেখবেন, আপনি কি সেই সেন্টেন্সটার অনুবাদ করতে পারবেন? অ্যাকচুয়াল সেন্স বা মিনিং বের করতে পারবেন? পারবেন না কিন্তু। এই জন্য এগুলো একটু জানতে হয়। এরপর দেখেন ইনডিফিনিট প্রোনাউন। এটা কি? অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং। দোজ আর ইনডিফিনিট প্রোনাউন। ফর এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না। এনিথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। তাহলে এই যে ওয়ার্ড গুলো দেখেন, এভরিবডির পরে এখানে একটা এস আছে, দেখা যায়। এর কারণ কি জানেন? এর একটা রুলস আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। আমাদের টেন্স যখন আমি আপনাদের শেখাবো, তখনও আপনারা একটা রুলস দেখবেন, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নেম, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। কথাটা মনে রাখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার পার্সন আছে, আই, উই ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস বসে। এখন দেখেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে ওয়ার্ড গুলো দেখছেন, এই প্রোনাউন গুলো অর্থাৎ এই ইনডিফিনিট প্রোনাউন গুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। এই প্রোনাউন গুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট হিসাবে, তাহলেও ভার্বের সাথে এস বা ইএস হয়, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইভেন এই ওয়ার্ড গুলোর যদি সাবজেক্ট হিসাবে বসে যে কোনো সেন্টেন্সেই, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়। এগুলো মনে রাখতে হবে। আমরা এই জিনিসটা আবার অনেকে বুঝি না। অনেকে ভাবে কি ভার্বের সাথে এস যুক্ত করা মানে সেটা প্লুরাল, বাট না। ভার্বের সাথে এস মানে ওটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব বাদে অক্সিলারি ভার্ব গুলো সিঙ্গুলার প্লুরাল চেনা যায়। যেমন ওয়ারটা প্লুরাল, ওয়াজটা সিঙ্গুলার, আরটা প্লুরাল, ইসটা সিঙ্গুলার। কিন্তু আমার যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন যে ভার্ব, এখানে ভার্বের সাথে নাউনের সাথে এস যুক্ত হলে সেই নাউনটা প্লুরাল হয়। বাট ভার্বের সাথে এস যুক্ত মানে ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব, ওই ভার্বটা সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে বসছে। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, এই জন্য আমি একটু বললাম আপনাদের। এরপর দেখেন আরেকটা প্রোনাউন আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইস আদার এবং অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন দেখেন, তামিম তামিম অ্যান্ড রুমি লাভ ইস আদার ভেরি মাচ, তামিম এবং রুবি একজন আরেকজনকে খুব ভালোবাসে। যদি দুইজন ব্যক্তির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাহলে ইস আদার ব্যবহৃত হয়। যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাহলে অন অ্যানাদার ব্যবহৃত হয়। কি বললাম? দুইজন ব্যক্তির ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহৃত হয়। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতর পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমাদের মূলত অন অ্যানাদার ব্যবহৃত হয়। এখন এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বা ভালোভাবে বিষয়গুলোকে একটু নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, দেখেন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে প্রথমত আমাদের যে বিষয়টার উপরে ফোকাস করতে হবে, আমাদের ফোকাসটা মূলত কোথায় থাকবে?
যে বিষয়টা আমাদের প্রথমত ফোকাস করতে হবে, এই যে ওয়ার্ড গুলো নিয়ে আমি এখন আলোচনা করছি বা আপনাদেরকে আমি বলছি, এই ওয়ার্ড গুলো মূলত কি। এই প্রত্যেকটা ওয়ার্ড আপনি ডেফিনেশন ভুলে যান, আপনি ক্লাসিফিকেশন ভুলে যান, যে প্রোনাউন 8 প্রকার, রিফ্লেক্সিভ, রিলেটিভ, পার্সোনাল, ইন্টেন্সিভ, এগুলো ভুলে যান। শুধুমাত্র এক্সাম্পল গুলোর কথা ভাবেন। আপনারা যারা মোটামুটি ইংরেজি চর্চা করেন বা এর আগে থেকে শিখে আসছেন, এই যে ওয়ার্ড গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই ওয়ার্ড গুলো আপনাদের সবার পরিচিত না? কোন ওয়ার্ড গুলো বলেন তো, কোন ওয়ার্ড গুলো? এই যে ওয়ার্ড গুলো এতক্ষণ আপনাদের আমি দেখালাম, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মি, ইউ, হিম, হার, মাইন, আওয়ার, ইউর, দেয়ার, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ, এরপর ওই যে এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান, নাথিং, এই যে হু, হুইজ, হোয়াট, দিস, দ্যাট, দোজ, দিস, ইচ আদার, অন অ্যানাদার, এই যে ওয়ার্ড, যে ওয়ার্ড গুলোর কথা আমি বলছি, এই ওয়ার্ড গুলো কিন্তু আমাদের কাছে সবারই পরিচিত। এই ওয়ার্ড গুলো কিন্তু আমরা একটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, আমাদের স্পিকিং বা রাইটিং। বাট এই যে ওয়ার্ড গুলো আমি আপনাদেরকে দেখালাম বা বিভিন্ন ক্লাসিফিকেশনের নাম বললাম, এই সমস্ত ওয়ার্ড মূলত কি, কি নিয়ে আমি আজকে আলোচনা করছি এটা আমাকে বুঝতে হবে। এই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে মূলত প্রোনাউন। কি বললাম? প্রোনাউন। আবারও বোঝেন, এই যে ওয়ার্ড, কোন ওয়ার্ড? এই এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান, এনিথিং, সামথিং, এরপর হু, হুইজ, হোয়াট, হুজ, হোয়ার, দেয়ার, এরপর আপনার যেটা ছিল দিস, দ্যাট, দোজ, দিস, সাস, মাইসেলফ, ইউরসেলফ, হারসেলফ, দেমসেলফ, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ইচ আদার, অন অ্যানাদার, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো মূলত প্রোনাউন। প্রোনাউন একটা সেন্টেন্সের কোথায় বসে আমাকে বুঝতে হবে, শুরুতে, একদম শুরুতে, অথবা শেষে, ভার্বের পরে শেষে। তাহলে একটা সেন্টেন্সে শুরু করতে গেলে এই যে ওয়ার্ড গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এর বাইরে নাউন হলে তো যে কোনো নাম বসে, বাট প্রোনাউন যদি হয়, এবং মোস্ট অফ দা প্লেসে আপনাকে প্রোনাউন ইউজ করতে হবে, তো এই ওয়ার্ড গুলোর বাইরে কোনো ওয়ার্ড আপনার আসবে না। অর্থাৎ ইংলিশে যখন আপনি কথা বলবেন, একটা কথা লিখবেন, শুরু করতে গেলে এই যে ওয়ার্ড গুলোর কথা বলছি, এর বাইরে থেকে আর কোনো ওয়ার্ড আসবে না। একটা কথা শেষ করতে গেলে এই যে ওয়ার্ড গুলো বলছি, এর বাইরে থেকে আর কোনো ওয়ার্ড আসবে না। অর্থাৎ একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে তার যে শুরুর জায়গা এবং শেষের জায়গাটা কাভার হয়ে যায় যদি আপনি এই প্রোনাউন গুলোর বাংলা অর্থ, এই যে এক্সাম্পল গুলোর বাংলা অর্থটা আপনি বুঝতে পারেন, মনে রাখতে পারেন। সাবজেক্টের পরেই ভার্ব বসে, দেন এই প্রোনাউনই বসবে। ভিতরে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, সেগুলো এই প্রোনাউনকে কেন্দ্র করে বা নাউনকে কেন্দ্র করে মূলত বসে থাকে। অর্থাৎ আমি যে বিষয়টা বলছি একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনাদের মেইন কাজটা কি হবে জানেন? যারা শুধুমাত্র স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে চান, যারা গ্রামার শিখতে চান না, যারা মনে করেন যে আমার গ্রামার ডিপলি জানার কোনো প্রয়োজন নেই, আমার গ্রামার ডিপলি জানার কোনো দরকার নেই, তারা কি করবেন, এই এই যে পার্ট অফ স্পিচটা আমি পড়াচ্ছি, এগুলো কম্পালসারি, এগুলো লাগে, এগুলো না হলে ইংরেজি শেখা যায় না। তো এগুলো থেকে কি করবেন, একটা আলাদা খাতা তৈরি করবেন আমার কোর্সের জন্য, এবং সেই খাতায় আপনি উপরে বড় করে হেডলাইন দিবেন যে প্রোনাউন, বড় করে হেডলাইন দিবেন। প্রোনাউন লেখার পরে আমি আপনাকে বলছি না যে আপনার প্রোনাউনের মুখস্থ করতে হবে শীট, ক্লাসিফিকেশন মুখস্থ করতে হবে, ডেফিনেশন মুখস্থ করতে হবে, নাথিং, কোনো কিছু না। প্রোনাউন খাতায় লেখার পর এই যে প্রোনাউন গুলো এখানে দেখছেন আপনারা 8টা 9টা যে ক্লাসিফিকেশন, এই প্রত্যেকটা প্রোনাউনের যে উদাহরণগুলো আছে, যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো আপনি পর পর এক জায়গায় করেন। এক্সাম্পল গুলো এই আই, উই, ইউ, হি, শি, দে, ইট, হ্যাঁ, মি, আস, হিম, হার, দেম, মাই, আওয়ার, ইওর, দেয়ার, মাইসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, দেমসেলফ, দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, আওয়ার, ইওর, দেয়ার, হ্যাঁ, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, দেন এই যে নোবডি, সামবডি, নো ওয়ান, সামওয়ান, এগুলো সব এক জায়গায় করেন। এক জায়গায় করার পর আপনি যে প্রোনাউনটার, যে ওয়ার্ডটার বাংলা অর্থ জানেন না, সেটা আপনি ডিকশনারিতে, আপনাদের প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, প্লে স্টোরে ডিকশনারি পাওয়া যায় বা অনেকের মোবাইলে ডিকশনারি ইনস্টল করা আছে, ডিকশনারিতে সেই ওয়ার্ডটার বাংলা অর্থ লিখে আপনি সার্চ দেন, সেটা আপনি কাভার করে ফেলেন। অর্থাৎ এখানে মনে করেন আমার এই 9টা প্রকারভেদ আপনি দেখছেন প্রোনাউনের, এক একটা ক্লাসিফিকেশনের আন্ডারে 7টা থেকে 8টা এক্সাম্পল আছে, বা 10টা, বা এরকম 7টার বেশি নেই, 7 8টা এক্সাম্পল আছে এক একটা ক্লাসিফিকেশনে। তাহলে টোটাল 9টা ক্লাসিফিকেশন যদি হয়, তাহলে আমাদের টোটাল এক্সাম্পল দাঁড়াচ্ছে কয়টা? 63, 7 9 63। তো ধরেন 60টা ওয়ার্ড এই প্রোনাউন
বড় করে উপরে খাতায় লিখবেন। লিখলে আপনি যদি এই ক্লাসিফিকেশন গুলো দেখেন, টোটাল 60টার মতো ওয়ার্ড পাবেন। এবং আপনি মনে রাখবেন, এই 60টা ওয়ার্ড, এই 60টা ওয়ার্ডের বাইরে আর কোনো ওয়ার্ড আমার প্রয়োজন হয় না ইংলিশে একটা কথা শুরু করতে এবং শেষ করতে। এর ভিতর থেকেই আমার শুরু এবং শেষ নির্ধারণ হয়ে যায়। অর্থাৎ আমরা ইংলিশে কথা বলতে গেলে কিভাবে শুরু করবো আমরা বুঝতে পারি না। প্রোনাউন বলতে আমরা শুধু এইটাই চিনি যে আই, উই, ইউ, হি, শি, দে, এটাই প্রোনাউন। বাট না, এটা ছাড়া আরো অনেকগুলো আছে যেটা আমি আপনাদেরকে এই যে দেখালাম এই জায়গাটাতে। তো একটা সেন্টেন্স শুরু করতে গেলে ঠিক এই শব্দগুলোকে ইউজ করতে হবে, এবং একটা সেন্টেন্স শেষ করতে গেলে এই শব্দগুলোকে ইউজ করতে হবে। বাকি যত ওয়ার্ড বসে এদেরকে কেন্দ্র করে বসে। তাহলে এই শুরু আর শেষ জায়গাটা যদি আপনার কাভার থাকে, তাহলে অনেক দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। এই ভোকাবুলারি ডেভেলপমেন্টটা এইভাবে করতে হয়, পার্ট অফ স্পিচ ধরে ধরে। তাহলে আহামরি ভোকাবুলারি পড়া লাগে না, অল্প কিছু জানলেই যে কোনো কথাবার্তা বলা যায়, ইংলিশে স্পিকিং করা যায়। এরপর আরেকটা বিষয় হচ্ছে, যারা গ্রামার ডেভেলপ করতে চান, যারা মনে করেন আমি বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সাম ফেস করতেছি, আমার গ্রামার শেখা দরকার, তারা এই ফাইলটা ডিটেলসে পড়বেন। কারণ আমি আপনাদের বারবার বলছি, আমার এই কোর্সটা যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন, সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, পারফেক্ট হবে, আমি সেইভাবেই ডিজাইন করছি। তো গ্রামার যারা ডেভেলপ করতে চান, আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি কিভাবে জানেন? এই যে জব সলিউশন, সস ইংলিশ, জব ইংলিশ, বিভিন্ন ধরনের বইগুলো, আমরা যে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে সেগুলো পড়ি। অর্থাৎ এই সমস্ত বইগুলোতে কি থাকে, একটা টপিক থাকে, সেই টপিকের উপর এমসিকিউ কোশ্চেন থাকে। কোন কোশ্চেন? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেই কোশ্চেনের অপশন থাকে, তার অ্যান্সার দেওয়া থাকে, অ্যান্সারটা কেন হলো তার ব্যাখ্যা দেওয়া থাকে। সেইভাবে আমরা পড়ে 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 বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি, এবং প্রিভিয়াস কোশ্চেন রিপিট হয়, এই জন্য আমরা অনেকে পারি সে বিষয়গুলো বা পেরে যাই। কিন্তু ওই জায়গাটার অথেন্টিক যে সোর্স, সেটা সম্পর্কে যদি আপনি ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে পারেন, তাহলে তো আপনার আর অত এমসিকিউ সলভ করা লাগে না। মনে করেন প্রোনাউন, প্রোনাউনের বিভিন্ন এমসিকিউ আপনি সলভ করছেন, তার থেকে আমার এই ফাইলটা যদি আপনি দেখেন, এখানে 8টা পেজ আছে, 8টা পৃষ্ঠা আপনি এই জায়গাটাতে দেখতে পারছেন বা পাবেন। এই 8টা পেজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, আপনার প্রোনাউন থেকে যে কোশ্চেনই দিক না কেন, আপনি 8টা পেজ পড়ে একটা কম্পিটিটিভ এক্সাম বইয়ের প্রোনাউন চ্যাপ্টার বের করে এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন, দেখবেন প্রত্যেকটাই আপনি সলভ করতে পারবেন, প্রত্যেকটাই আপনি সলভ করতে পারবেন। তো এই জন্য এই অথেন্টিক যে বিষয়, অথেন্টিক যে সোর্স, এইটা পড়তে হয়, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। এটা হচ্ছে মেইন বিষয়। আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এগুলো গ্রামাটিক্যাল ক্লাস, আমার কথাটা বোঝেন। আপনারা এখানে আমার ক্লাস যারা করছেন, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ডে টু ডে লাইফে। কেউ স্টুডেন্ট, কেউ জব হোল্ডার, কেউ হাউস ওয়াইফ, এক একজন এক এক পেশার মানুষেরা আপনারা এই জায়গাটাতে আছেন। আমরা সারাদিন বিভিন্ন কাজে বিজি থাকি, এবং কাজ শেষে আমাদের লেজার টাইম বা অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমরা এই যে আপনারা ক্লাসটা করছেন বা আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি, এখন আমি একটা গ্রামার টপিক আপনাদের পড়াচ্ছি, কথাগুলো বোঝেন, খুবই দরকার এই কথাগুলো জানা। আহ আমি আপনাদের একটা গ্রামাটিক্যাল টপিক পড়াচ্ছি, তাই না? এখন এটা যখন আমি পড়াচ্ছি, এটা একটু হার্ড, একটু কঠিন, সবার ব্রেনে সমানভাবে নাও যেতে পারে। তো আপনি আমার কথাগুলো শুনছেন বা ক্লাসটা দেখছেন, দেখতে দেখতে দেখবেন অনেকেই অন্যমনস্ক হয়ে পড়ে, আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলে আসে। এক একজন মানুষের লাইফে বিভিন্ন প্রবলেম ফেস করে, কেউ টাকা পয়সা নিয়ে প্রবলেম ফেস করে, কেউ ফ্যামিলি নিয়ে প্রবলেম ফেস করে, কেউ রিলেশনশিপ নিয়ে প্রবলেম ফেস করে। এক একজনের এক এক ধরনের প্রবলেম থাকে। এখন মনে করেন আপনি, আমি ক্লাস নিচ্ছি, এই টাইমে আপনি আমার ক্লাস করছেন, ক্লাস করতে করতে আপনার ব্রেনে অন্য একটা চিন্তা ভাবনা চলে আসলো, আপনি কিন্তু আমার এই কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে আপনি তাকিয়ে আছেন, আমি কি কথা বলছি সেটা শুনছেন, বাট আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার যখন আমি একটু জোরে কথা বলে উঠছি, জোরে একটু ইফোর্ট দিয়ে উঠছি, তখন আপনি আবার ক্লাসে মনোযোগ দিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে অনেকের আছে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, এটা সাইকোলজিক্যাল থিংস, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা হয়, স্বাভাবিক। তো ওভারঅল এইগুলো হয়ে, মনে করেন আমি ক্লাসটা কমপ্লিট করলাম, আপনি 60% বুঝতে পারলেন, 40% পারলেন না, বা 70% বুঝলেন, 30% বুঝলেন না। এখন যে 30% বুঝলেন না, তার জন্য কি করবেন? আপনি তো জানেন যে আমি রেকর্ড দিব, ফাইল দিব, আপনি আবার দেখে নিতে পারবেন, রাইট? বাট if I give you class record and PDF file, you have to you have to watch this record again, right?
But when you will watch this record again, the same things will be happened with you. অর্থাৎ আমি আপনাকে ক্লাস রেকর্ডটা দিলাম, পিডিএফ ফাইলটা দিলাম, এখন আপনি 30% বোঝেননি, তার জন্য আবার রেকর্ডটা দেখবেন। আপনি একটু ভেবে দেখবেন, আবার যখন আপনি এই ক্লাস রেকর্ডটা দেখবেন, তখন ওই রকম ভিডিও প্লে করে বসে থাকবেন। একটু কঠিন লাগলে আপনার ওইটা দেখতে ইচ্ছা হবে না। আপনি দেখতেছেন, এক কান দিয়ে শুনছেন, দেখবেন অন্য কান দিয়ে বের হয়ে যাবে, আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসে। এগুলো মিলাই নিবেন, এগুলো হয়, এবং সেই টাইমও চলে যায়। একবার তো আপনি আমার লাইভ ক্লাস করছেন, এখানে জয়েন করছেন, তাই না? এর পরের বার আপনারা কি করবেন জানেন? এই যে পিডিএফ যে ফাইলটা আমি পড়াচ্ছি না, এই ফাইলটা একটু পড়বেন, ক্লাস রেকর্ড দেখতে যাবেন না। যারা একদমই ক্লাস মিস করবেন তারা রেকর্ডেড ক্লাসটা দেখবেন। যারা ক্লাস একবার করেছেন, আবার রেকর্ড ক্লাস দেখলে সময়েরও অপচয় অনেক বেশি হবে। তার থেকে মনে করেন আমি ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল দিয়ে দিলাম, এবং এইটা পড়ার জন্য, স্টাডি করার জন্য মেজর কোনো টাইম বা আলাদা কোনো টাইম বের করা লাগে না। 1 ঘন্টা 2 ঘন্টা আমি কোনো কাজ ফেলাই রেখে করবো এরকম না, আনন্দের সাথে করবেন, টেনশন ফ্রি হয়ে করবেন। আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি ভাববেন যে আজকে তো ইংলিশ করছিলাম, মানে ক্লাস করছিলাম এই টপিকটার উপর, দেখি ওই স্যার কি পড়াইছিল আজকে, আমি একটু চোখ বুলাই দেখি তো। আপনার মোবাইল আপনি শুয়ে শুয়ে ওপেন করেন ঘুম পড়ার আগে, যে কি ছিল ওর ভিতর। জাস্ট 8টা পেজ আছে, 8টা পেজ দেখতে আপনার 10 মিনিট টাইম লাগবে, তার বেশি লাগবে না। অথবা আপনি সকালে ঘুম থেকে উঠছেন, দেখি গতকাল এই টপিকটা পড়াইছিল, ওখানে কি ছিল, এখানে তো বাংলায় লেখা আছে সবকিছু, আর কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো একবার তো আমার ক্লাস করছেন, তারপরে আরেকবার যদি আপনি নিজে 8 মিনিট 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটু নিজে এটা স্টাডি করেন, নিজে যদি পড়েন, একটু চোখ বুলান, অর্থাৎ চোখ দিয়ে দেখলে বা পড়লে কি হয় জানেন, বিষয়টা একদম ব্রেনের ভিতর গেঁথে যায়, কনসেন্ট্রেশনটা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব হয় ব্রেনে। তো একটু পড়তে হয়। ফাইলটা যদি আপনি মোবাইলে ওপেন করে পড়েন বা হার্ড কপি বের করে নিয়ে পড়েন, মানে ভিডিও দেখার চেয়ে পড়লে সেটা বেশি কি হয়, ব্রেনের ভিতর ঢোকে। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। একবার তো আপনি ভিডিও দেখছেন, মানে আমার তো ক্লাস আপনি একবার করছেন, পরের বার যদি খুবই বুঝতে অসুবিধা হয়, অনেক কঠিন হয়, তাহলে আবার ভিডিও দেখেন। বাট ভিডিও দেখে টাইম বেশি ওয়েস্ট হবে, এবং ওই সেম থিংসটা ঘটবে, এক কান দিয়ে শুনবেন, দেখবেন আরেক কান দিয়ে বের হয়ে যাবে, যেহেতু এটা কঠিন বা গ্রামেটিক্যাল ক্লাস। তো চেষ্টা করবেন ফাইলটা পড়ার, এবং পড়লে সময় অনেক কম লাগে, 10 মিনিট 15 মিনিটে এটা পড়ে শেষ করা যায়, তার বেশি প্রয়োজন হয় না। এই হচ্ছে মেইন কথা। আর এই যে বিষয়টা আমি পড়াচ্ছি, দেখেন এই যে টপিকটা দেখালাম প্রোনাউন, আপনি 10,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং এ যদি ভর্তি হন, 20,000 টাকা দিয়ে যদি একটা আইএলটিএস এর কোচিং এ ভর্তি হন, কোনো টিচার আপনাকে যদি প্রোনাউনের টপিক পড়ায়, এই যা যা আমি আলোচনা করলাম না, এর থেকে কম ছাড়া এর বেশি কোনো কিছু আপনাকে দেখাতে পারবে না। আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে পড়াই। তো এটা আমি এই জন্য আপনাদের বলছি, আপনারা যে টাকা দিয়ে ক্লাসটা করছেন, এটা আপনারা নিজেরাও ইমাজিন করতে পারবেন না যে এই জায়গাটা থেকে আপনারা কত কিছু নিতে পারবেন বা কতগুলো বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেটা হাজার হাজার টাকা খরচ করে কোনো অফলাইনের কোর্সের থেকে দিন রাত যাওয়া আসা করে আপনি গ্যাদার করতে পারবেন না। এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অফলাইনের কোর্স করে এসেছেন, আবার আমার এই পেইড কোর্সটাতে ভর্তি হয়েছেন আমার কারিকুলার গুলো দেখে। তো কথাগুলো এই জন্য বলছি, এই ক্লাসগুলো কেউ মিস করবেন না, প্রত্যেকেই ক্লাসগুলো করবেন, এবং যদি মিস করেন রেকর্ডটা দেখবেন। যারা রেগুলার ক্লাস করছেন, লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন, তারা রেকর্ড দেখার থেকে ফাইলটাকে পড়ার উপর বেশি ফোকাস করবেন। পিডিএফ ফাইলটা পড়লে সেটা বেশি অ্যাবজর্ব হয় ব্রেনে। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? টোটাল যে কথাগুলো আমি বললাম আপনাদের, জি জি। হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারছি। এবং স্যার বলতে ল্যাঙ্গুয়েজ ক্লাস করলে ভালো হতো। এসব সবই পাবেন, ওয়েট করতে হবে, সময় দিতে হবে, আমি বারবার এটা বলছি, ধৈর্য ধরতে হবে। অনেকে আসলেই মনে করে যে আমি সবই শিখে যাব, একটু ওয়েট করতে হবে। আমি বলছি তো সবই পাবেন, আগে আমাকে পড়াতে দিতে হবে, শিখাতে দিতে হবে। আমি না শিখালে আপনারা নিজেরা কি কথা বলবেন বলেন? আমাকে আগে একটু এগোতে দেন, শিখাতে দেন, গ্রামার গুলো একটু শেষ করি, যখন স্পোকেন ক্লাসে আসবো তখন আমি আপনাদের স্পিকিং প্র্যাকটিস করাবো, কথা বলাবো, বাট তার আগে আমাকে তো একটু টাইম দিতে হবে। আমি না শিখালে আপনাদের গ্রুপ করে দিলাম, আপনারা উল্টো পাল্টা চ্যাট করতে থাকলেন, কথা বলতে থাকলেন, কোনো বেনিফিট হয় ওর তাতে? কিছুই হয় না।
আমি তো ক্লাস নিয়ে আসছি আমার স্টুডেন্টদের, তাদের তো শিখিয়ে আসছি, ফ্লুয়েন্ট করে আসছি। আমি যেভাবে চলি, যেভাবে এগোই, সেভাবে একটু যেতে থাকেন, করতে থাকেন, দেখবেন অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনারা। আর এই আপনাদের যে ইসের যে গ্রুপটা, এই অ্যাসাইনমেন্ট দিতে বলছিলাম, আপনাদের টাং টুইস্টার প্র্যাকটিস করে দিতে বলছিলাম, এবং গত ক্লাসে আমি বলছিলাম যে ইসের কথা, ওই গ্রুপটা আমি করে ফেলেছি। ওই লং সেন্টেন্স তৈরি করে দেওয়ার কথা, ওই গ্রুপটার লিংক আমি দিয়ে দিব। এই ঈদের ছুটিতে যারা ছুটিতে থাকবেন, একটু ফ্রি টাইম পেলে ল্যাঙ্গুয়েজটা চর্চা করার চেষ্টা করবেন। ওই টাস্ক গুলো দিবেন, আর আমি নোটিস করে বড় করে লিখে দিব আপনাদের, যে এই কাজগুলো আপনাদের করতে হবে, এই কাজগুলো একটু করবেন। এবং সেখানে আমি টেন্সের কিছু ফাংশন দিব, কিছু কাজ দিব। আপনাদের এইটা যদি একটু কাভার থাকে, টেন্সটা যদি একটু কাভার করা থাকে, তাহলে আমার এই ক্লাসগুলো বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। তো এর জন্য আমি আপনাদের একটা পিডিএফ ফাইল দিব, আমার এই ফাইলটা আমি পাঠিয়ে দিব আপনাদের। এই ছুটির ভিতরে অনেকেই বাড়ি চলে, গ্রামের বাড়িতে গেছে, যারা শহরে থাকে তারা ক্লাস করতে পারছে না এখানে ভর্তি হয়েও। তো আমি অফ রাখবো, আমি নোটিশ দিয়ে দিব আপনাদের। বাট আমি একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আহ ওই যেন সেই ফাইলটা, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। এখানে 500 এক্সাম্পল অফ টেন্স এর একটা পিডিএফ ফাইল আছে। এই ফাইলটা আমি পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এবং সেটা কিভাবে করতে হবে আমি সুন্দরভাবে লিখে দেখাবো। এখানে এক একটা টেন্সের উপর 100 থেকে 150 করে এক্সাম্পল আছে। আমরা অনেকেই আছি যারা টেন্সের স্ট্রাকচার জানি, বাট যখনই বাংলায় কোনো একটা কথা ভাবি, সেটা ইংলিশে কোন টেন্সে হবে এটা আইডেন্টিফাই করতে পারি না, এটা নিতে পারি না, না পারার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই ধরনের প্রবলেম গুলো থেকে ওভারকাম করতে পারবেন যদি এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করেন। এই পিডিএফ ফাইলটা আমি দিলে এই ছুটির ভিতরে, এই ঈদের ছুটির ভিতরে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে দ্রুত এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? তো আমি আজকে যে কথাটা আমি বললাম, এই প্রোনাউনের যে বিষয়টা, এই প্রোনাউন সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আপনি নিবেন। নেক্সট ক্লাসে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পড়াবো আপনাদের, দুটো একসঙ্গে পড়াবো, দুটো একসঙ্গে কম্পেয়ার করে পড়তে হয়। তারপর ভার্ব, দেন প্রেপোজিশন। প্রেপোজিশনটা কমপ্লিট করেন, তাহলে বেসিক গ্রামার গুলো হয়ে যাবে, আমরা স্পোকেনের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। তারপর আমরা স্পোকেনের টেন্সের প্র্যাকটিস এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করা, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে সেন্টেন্স করা, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব, মরাল সেমি মরাল ভার্ব কি ডিটেলসে দেখা। তারপর আপনার এই যে ভার্বের ফর্ম গুলোর কথা গতকাল বলছিলাম, এগুলোকে ইউজ করে সেন্টেন্স তৈরি করা, এই বিষয়গুলো শিখবো, যাতে করে আমরা যখন প্র্যাকটিক্যালি স্পিকিং করব বা কনভারসেশন প্র্যাকটিস করব, সেখানে কোনো ভুল না হয়। এরপরে আমরা কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন সহ কিছু অ্যাডভান্স গ্রামার শিখবো, যাতে করে স্পিকিং করতে গেলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। তার জন্য ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কেও ধারণা রাখতে হবে। এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি আজকে কোনটা শিখতেছি, আগামীকাল কোনটা শিখবো। পরপর কেবল তো জাস্ট শুরু করলাম, পরপর প্রত্যেকটা টপিক আপনারা ধারাবাহিকভাবে পাবেন, করতে পারবেন, শিখতে পারবেন। শুধু আমার সাথে থাকেন, টাচে থাকেন, যেভাবে দেখাচ্ছি, যেভাবে করাচ্ছি এগোতে থাকেন, অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমার উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, আমি যেভাবে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টই ডেভেলপ করতে পারে, কেউ ব্যর্থ হয় না যদি সে টাইম দিতে পারে এবং লাস্ট পর্যন্ত থাকতে পারে আমার সঙ্গে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। জি স্যার।